রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় অনলাইনের ক্লাসগুলো আমাদের নিয়মিত দেখছো এবং অনুশীলন করছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি ভয়েসের আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে আমার ভয়েসের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, আমরা ইন্টারগেটিভ পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই ভয়েসের আলোচনার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের আলোচনা হওয়ার কথা ছিল। সেই প্রেক্ষিতে তোমাদের সামনে আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি সুন্দরভাবে সাজিয়ে। চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমি লিখে রেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ভয়েস চেঞ্জ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম বামে ঠিক উপরের দিকে শুরু হতে পারে, এই কথাটি আমি লিখে রেখেছি। শুরু হতে পারে, কি দিয়ে শুরু হতে পারে? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে অ্যাক্টিভ ফর্মটি আছে, সে অ্যাক্টিভ ফর্মটি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ সেন্টেন্সগুলো কীভাবে শুরু হতে পারে সেটা আমি একটা মোটামুটি দিয়ে রেখেছি। দেখো, P.V এখানে দিয়েছি যে এটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হতে পারে। 2 নাম্বার, সেন্টেন্সটার শুরুতে ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হতে পারে। 3 নাম্বার, নেভার দিয়ে শুরু হতে পারে। 4 নাম্বার, লেট দিয়ে শুরু হতে পারে। 5 নাম্বার, প্লিজ অথবা কাইন্ডলি, এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে। তাহলে আমরা দেখলাম যে এই কয়েক উপায়ে ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সগুলো তৈরি হয়। এখন আমাদের এগুলো আমরা দেখব এবং কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ সেন্টেন্স করতে পারি সে ব্যাপারে আমাদের আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি, আমরা এখানে কয়েকটি পোর্শন করে রেখেছি হোয়াইট বোর্ডের মধ্যে। এই পোর্শনগুলোর মধ্যে দেখো, আমার প্রথমে যেটা আমি লিখে রেখেছি, প্রিন্সিপাল ভার্ব দিয়ে যে অ্যাক্টিভ সেন্টেন্সটি শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সের, সেই অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যদি একটি অবজেক্ট থাকে, মানে এরকমও হতে পারে যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে অর্থাৎ মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হলো, সেখানে 2টা অবজেক্টও থাকতে পারে অথবা একটা অবজেক্টও থাকতে পারে। যদি একটি অবজেক্ট থাকে তাহলে আমরা প্যাসিভ করার জন্য যে আমাদের যে রুলস বা আমাদের যে ফর্মুলাটা প্রয়োজন সেটা হচ্ছে, দেখো এখানে প্রথমে আমরা লেট বসাবো, এরপরে যে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি থাকবে অর্থাৎ যে একটি অবজেক্ট থাকবে সেই অবজেক্টটিকে আমরা সাবজেক্টে পরিণত করব। এরপরে আমাদের বি বসাবো, এরপর পরেই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল বসিয়ে দেবো, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল বসিয়ে দিলেই আমাদের প্যাসিভ করা হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের সুবিধার জন্য আমি প্রথমেই এই কথাটা বলে রাখি, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে দেখো প্লিজ অথবা কাইন্ডলি, এই প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যে সেন্টেন্সটি হবে এটি বাদ দিয়ে সবগুলোতেই কিন্তু প্যাসিভ করার সময় আমার লেট ইউজ করতেই হবে। অর্থাৎ লেট আমার সেন্টেন্সের প্রথমে প্যাসিভের জন্য আমার প্রথমে আনতেই হয়, কিন্তু প্লিজ বা কাইন্ডলি এইটা বাদ দিয়ে। আচ্ছা, আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অবজেক্ট থাকলে এইরকম আমাদের ফর্মুলা। আমরা দেখি, উদাহরণটি দেখি, ডু দ্য ওয়ার্ক। এখানে ডু হইতেছে প্রিন্সিপাল ভার্ব, দিয়ে এটি শুরু হয়েছে। দেখো, ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর এটা একটা অবজেক্ট। জাস্ট এখানে 2টা জিনিসই আছে, এটা প্রিন্সিপাল ভার্ব আর এটা সেন্টেন্সটির অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে একটি অবজেক্ট আছে, এখানে আমরা ফর্মুলা দিয়ে আমরা কিভাবে সুন্দরভাবে
প্যাসিভ করতে পারি। দেখো এখানে আমাদের লেট তো আনতে হবে প্রথমে, আমরা বলেছি যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তোমরা জানো যে অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হয়। তো আমরা এখানে তারপরেও এখানে লিখে রেখেছিলাম এই যেখানে ফর্মুলার মধ্যে। এরপরে দেখো দ্য ওয়ার্ক, এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি। তারপরে দেখো বি নিয়েছি একটা, এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল করেছি ডান। যেহেতু আর কোনো কিছু নাই এখানে, আমাদের আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি, বাস আমাদের এখানে প্যাসিভ করা হয়ে গেছে। একই রকমভাবে পরেরটি দেখো, প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় এবং দুটি অবজেক্ট থাকে, আমি একটু আগে বললাম একটি অবজেক্টও থাকতে পারে, দুটি অবজেক্টও থাকতে পারে। দুটি অবজেক্ট থাকলে সাধারণত একটি ডিরেক্ট অবজেক্ট থাকে, একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় যখন দুটি অবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়েছিল, সেই সময় কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে যে কোনো একটি অবজেক্ট দিয়েই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা সম্ভব নয়। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে, একটি ডিরেক্ট অবজেক্ট, একটি ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে আমাকে প্যাসিভ করার জন্য দেখো এখানে কি করতে হয়, লেট প্লাস অ্যাক্টিভ সেন্টেন্সের যে ডিরেক্ট অবজেক্টটি থাকে সেটি আমাকে তখন ইউজ করতে হবে। অর্থাৎ ডিরেক্ট ইনডিরেক্ট যে কোনো একটি অবজেক্ট আমাকে লেটের পরে আনলে চলবে না, আমাকে ডিরেক্ট অবজেক্টটি নিতে হবে, যেটি এখানে দেখো আমি এখানে লিখে রেখেছি। ডিরেক্ট অবজেক্ট মানে সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক, সেগুলোই ডিরেক্ট অবজেক্ট, সেই ডিরেক্ট অবজেক্টটি আনতে হবে, প্লাস বি আনতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, প্লাস এখানে ফোর, প্লাস যে আমাদের আর বাকি যেই অবজেক্টটি থাকবে ইনডিরেক্ট অবজেক্ট, সেটি আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমরা একটি যদি উদাহরণ দেখি তাহলে আমরা জিনিসটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। মেক হার এ ড্রেস, মেক হার এ ড্রেস, এইটি দেখো এই সেন্টেন্সের মধ্যে মেক হইতেছে এখানে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব, মূল ভার্ব এইটি। মেক হার এ ড্রেস, এখানে হার এইটা একটা অবজেক্ট, অ্যাড্রেস এটাও একটা অবজেক্ট। তো যেহেতু আমরা জানি ডিরেক্ট অবজেক্ট এটা বস্তুবাচক, তাহলে এ ড্রেস এটা হইতেছে ডিরেক্ট অবজেক্ট, আর হার এটা হইতেছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমাকে এখন যেহেতু আমরা দুইটি অবজেক্ট পেলাম সেন্টেন্সের মধ্যে, তার মানে আমাকে ডিরেক্ট অবজেক্টটিকে এখন প্যাসিভ করার সময় আমার কাজে লাগবে, অর্থাৎ প্রথমে আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে লেট আনতে হবে, আমরা লেট নিয়ে আসলাম। তারপরে আমাকে ডিরেক্ট অবজেক্টটা তার পরপরই আনতে হবে, ডিরেক্ট অবজেক্টটা আমরা তার পরপরই এনেছি, এড্রেস, এই যে লেট এড্রেস। এরপরে আমার যে ফর্মুলা অনুযায়ী এরপরে আমাকে বি আনতে হবে, এই যে আমরা বি এনেছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, মেকের পাস্ট পার্টিসিপেল মেট আমরা করেছি। তারপরে আমাদের ফোর আনতে হবে, ফোর এনেছি। এরপরে ইনডিরেক্ট অবজেক্ট হার, এখানে হার নিয়ে এসেছি। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন তো হইতে পারে যে এইখানে ইনডিরেক্ট অবজেক্টটা আসলে দিলে কি সমস্যা? সমস্যা আছে। লেটের পরে সবসময় তোমরা জানো অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। তো আমরা যদি হারটাকে এখানে যদি আমরা লেটের পরে যদি আমরা তাহলে এখানে ইনডিরেক্ট অবজেক্টটাকে আমরা যদি রাখতাম লেট হার, তাহলে কিন্তু আমাদের প্যাসিভের যে রুলস সেটা কিন্তু একটু ব্রেক হতো। প্যাসিভের রুলস হচ্ছে আমাদের অবজেক্টটিকে আমাদের সাবজেক্ট করতে হবে। তো অবজেক্টটিকে যদি আমাদের সাবজেক্ট করতে হয়, তো এইখানে লেটের পরে দেখো এখানে এ ড্রেস নিয়েছি বস্তুবাচক, তো বস্তুবাচকের অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম তো একই ধরন, একই। তো এইটার যখন চেঞ্জ হচ্ছে না, অতএব এইখানে যদি আমি লেটের পর এ ড্রেসটা বসাই, এই অবজেক্টটা বসাই, তাহলে সে এখানে কোনো রকমের রুলস ব্রেক হওয়ার কোনো সম্ভাবনা আর থাকতেছে না। অতএব আমার এখানে লেটের পরে আমার এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্টই বসতেছে এ ড্রেস। তারপরে আমরা এইখানে বাদবাকি সব ঠিক রাখতে পারতেছি। কিন্তু আমরা যদি এইখানে হারটাকে নিতাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো যে কোনো একটা দিয়ে করতাম, তাহলে সমস্যা হতো। লেটের পরে আমার এখানে হারটা এখানে অবজেক্ট হিসাবে আছে, তাহলে এখানে অবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে এখানে তাহলে আমরা এখানে বসাতে পারতাম না। এই রুলস ব্রেকের কারণে আমাকে ডিরেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করে লেটের পরপরই আমাকে বসাতে হয়। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এরপরে আমরা তাহলে দেখতে পাচ্ছি ডু নট অথবা ডোন্ট যুক্ত একই জিনিস। ডু নট অথবা ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স
যদি থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডোন্ট বা ডু নট যদি থাকে, তাহলে কিভাবে আমরা এখান থেকে প্যাসিভ করব। দেখো এখানে ফর্মুলাটা দেওয়া আছে। প্রথমে যেহেতু এটা নেগেটিভ, সেই কারণে আমাদেরকে লেটের পরে নট ইউজ করতে হয়েছে। লেটের পর নট আমরা ইউজ করলাম। এরপরে আমরা দেখো অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরই আমাদের যে অ্যাক্টিভ সেন্টেন্স অবজেক্ট, এটা সাবজেক্ট করতে হবে, তোমরা জানোই। প্লাস আমাদেরকে এখানে বি আনতে হবে। দেখো প্যাসিভ করার সময় আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে বি বারবার করে এখানে আনতে হচ্ছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল করার পূর্বে কিন্তু আমাদের বি এর ব্যবহার হচ্ছেই। প্লাস এখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, আমরা একটু উদাহরণে চলে যাই। দেখো ডু নট মিস দ্য বাস, এইখানে দেখো ডু নট দিয়ে শুরু হয়েছে, মিসটা হইতেছে এইখানকার, যেহেতু এটা মিসটা হইতেছে এইখানে প্রিন্সিপাল ভার্ব, আর এখানে দ্য বাস এটা হইতেছে অবজেক্ট। তাহলে দেখো এটা আমরা কিভাবে প্যাসিভ করলাম। এখানে আমরা লেট নট তো আমরা বসেছি অবজেক্ট, এখানে দেখো দ্য বাস, এই অবজেক্টটি আমাদেরকে সাবজেক্টে পরিণত করতে হবে। দ্য বাস যেহেতু এটা নাউন, এইখানে দ্য বাসই এইখানে থাকতেছে, তাহলে লেট নট দ্য বাস। এরপরে আমাদেরকে বি আনতে হবে। আমরা এই যে এখানে দেখিয়েছি, এই যে এখানে আমরা বি এনেছি। এরপরে মিসের পাস্ট পার্টিসিপেল মিসড, অর্থাৎ লেট নট দ্য বাস বি মিসড। খুব সহজেই আমরা এটা প্যাসিভ করতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের নেভার যুক্ত আমাদের সেন্টেন্স থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সে। তোমরা লক্ষ্য করো, নেভার যুক্ত অর্থাৎ নেভার দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে প্যাসিভ করার জন্য আমার যে রুলসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দেখো লেট নট, অর্থাৎ নেগেটিভের কারণে কিন্তু আমরা লেট নটটা ইউজ করলাম। এটাও কিন্তু নেগেটিভ, নেভার, ডু নট দুটোই নেগেটিভ ফর্ম। আচ্ছা, অবজেক্ট হবে সাবজেক্ট। এইখানে শুধু একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে এখানে বিয়ের আগে আমাকে নেভারের জন্য আমাকে, অর্থাৎ প্যাসিভ মুডে করার সময় আমাকে এভার ইউজ করতে হয়েছে। অর্থাৎ আমার এই ডোন্টের যে ব্যবহার, নেভারের ব্যবহারটা একই, শুধু আমার এখানে বিয়ের পূর্বে আমাকে শুধু এখানে ব্যবহার করতে হবে এভার। আচ্ছা, নেভার টেল এ লাই, উদাহরণটি আমি লিখে রেখেছি অ্যাক্টিভে। দেখো নেভার টেল এ লাই, এটা তোমরা সবসময়ই দেখে থাকো। এটা যদি আমরা প্যাসিভ করি, তাহলে তোমরা দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী লেট নট আমাদেরকে ইউজ করতেই হলো। এরপরে অবজেক্ট হইতেছে, এখানে দেখো আমি লিখে রেখেছি অবজেক্ট হইতেছে এ লাই, অর্থাৎ এ লাই আমরা এখানে নিয়েছি। এরপরেই কিন্তু আমাদের বিয়ের ব্যবহার, কিন্তু তার পূর্বে নেভারের জন্য আমরা এখানে এভার ব্যবহার করতে হয়েছে, তাই আমরা এখানে নিয়েছি এভার। লেট নট এ লাই এভার, এরপর আমরা বি, এরপরে টেল এ পাস্ট পার্টিসিপেল টোল্ড, তো লেট নট এ লাই এভার বি টোল্ড। এভাবে খুব সহজেই আমরা যে নেগেটিভ যে আমাদের ফর্মগুলো আছে ইম্পারেটিভের, সেগুলোতে আমরা খুব সহজেই আমরা প্যাসিভ করতে পারি। আচ্ছা, আর আচ্ছা, এবার দেখো এরপরে আমি লিখে রেখেছি লেট যুক্ত বাক্য। অর্থাৎ লেট যুক্ত বাক্য আমরা এতক্ষণ ধরে কিন্তু প্যাসিভ সেন্টেন্সই আমরা দেখলাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় দেখলাম, কিন্তু লেট দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্সও হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। যদি থাকে তাহলে কিভাবে আমরা সেখান থেকে প্যাসিভ করব। অর্থাৎ সেই লেট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি থাকে, আমরা প্যাসিভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা প্রয়োজন হবে, দেখো লেট প্লাস অবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট মানে অ্যাক্টিভের অবজেক্ট হবে, প্যাসিভের সাবজেক্ট প্লাস বি আমরা জানি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল করব প্লাস বাই, এখন আমাদের বাই প্রয়োজন হচ্ছে, প্লাস অ্যাক্টিভের লেটের পরবর্তী অবজেক্ট। আচ্ছা, এতক্ষণ ধরে কিন্তু আমাদের বাই ব্যবহার হয়নি। এইখানে আমাদের বাই ব্যবহার হওয়ার কারণ হইতেছে, আচ্ছা কারণটা আমরা যদি একটু উদাহরণে দেখি তাহলে আমরা আরেকটু পরিষ্কার হয়ে যাব। অ্যাক্টিভের লেটের পরবর্তী অবজেক্টটি কিন্তু একদম শেষে বসবে, বাইয়ের পরে বসবে। যদি আমরা উদাহরণটি দেখি যে কেন নিচ্ছি আমরা এখানে বাই, লেট হিম হেল্প দ্য পোর, লেট হিম হেল্প দ্য পোর। দেখো এইখানে আমাদের এখানে কিন্তু শেষে আমাদের ফর্মুলার মধ্যে লেখা হয়নি যে অবজেক্টটি, যেমন অ্যাক্টিভের অবজেক্টটি হবে সাবজেক্ট এবং অ্যাক্টিভের সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। অ্যাক্টিভের এইখানে কিন্তু সাবজেক্ট হিসাবে কিছুই নেই।
অ্যাক্টিভের এইখানে সাবজেক্ট হিসেবে কিছুই না, যেখানে আমরা অবজেক্ট হিসাবে এখানে ইউজ হবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম এখানে আমরা কিছু পাচ্ছি না। এখানে আমরা এখানেও একটা অবজেক্টিভ ফর্ম পাচ্ছি এবং শেষে মূল ভার্বের পরে এটাও দ্য পোর, এটাও কিন্তু আমরা একটা অবজেক্টিভ ফর্মই পাচ্ছি। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা ফর্মুলা অনুযায়ী আমরা যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে দেখো লেট দ্য পোর, এখানে দ্য পোর যে মেইন অবজেক্টটি, সেই অবজেক্টটি আমাদের এখানে করা বলা হয়েছে যে লেটের পরে অবজেক্ট হবে সাবজেক্ট, অর্থাৎ দ্য পোর যে মেইন অবজেক্টটি সেইটা আমাদের এখানে সাবজেক্ট হিসেবে এখানে বসলো, প্লাস তোমরা জানো এখানে বি বসলো, হেল্পের পাস্ট পার্টিসিপেল করলাম আমরা হেল্পড বাই পড়ার পরে। এখন আমাদের যে এই যে আমাদের যে আরেকটি লেটের পরপরই আমাদের যে অবজেক্ট থাকবে, সে যেই অবজেক্টই থাকুক, এখানে যদি একটা নাম থাকতো, তাহলে আমরা এখানে লেট করিম হেল্প দ্য পোর, তাহলে এখানে হয়তো বাই করিম হইতো, এখানে লেট হিম এখানে হয়েছে, তাই আমরা এখানে লেট হিমটা সরাসরি বসিয়েছি, অর্থাৎ নাউন থাকলে নাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন, এখানে আমরা এটা সরাসরি বসিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই বাই হওয়ার কারণে, মানে বাইটা আমাদেরকে এই কারণে আমাদেরকে এখানে ইউজ করতে হলো, যেহেতু আমরা আরেকটা অবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করলাম, সেই কারণে ইউজ করতে হলো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, শেষে দেখো আরেকটি আমি লিখে রেখেছি, প্লিজ বা কাইন্ডলি। প্লিজ অথবা কাইন্ডলি দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। প্লিজ বা কাইন্ডলি হলে এটা একটু ব্যতিক্রম, এর মধ্যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো ফর্মই থাকতে পারে, অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে যদি এটু থাকে তাহলে এটার ফর্মুলা কিছুই না, এটা ফর্মুলা সেরকম কোনো কিছু জটিল কিছু না। ইউ আর রিকোয়েস্টেড টু, এটুকু শুধু আমার মাথায় রাখতে হবে। প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে তার প্যাসিভ করার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি নেগেটিভ হয় তাহলে টু এর জায়গায় নট টু বসবে। তাহলে অ্যাফার্মেটিভের সময় ইউ আর রিকোয়েস্টেড টু, আর নেগেটিভের সময় ইউ আর রিকোয়েস্টেড নট টু ইউজ করতে হবে। প্লিজ বা কাইন্ডলি এর পরের যে অংশটি থাকবে, প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে আমি এটা বসাইলাম, আর প্লিজ বা কাইন্ডলির যে পরবর্তী অংশ থাকবে, অর্থাৎ প্লিজ বা কাইন্ডলি দিয়েও যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাক্টিভে শুরু হয়, তারপরে কিন্তু তারপরই কিন্তু প্রিন্সিপাল ভার্ব দিয়ে সেন্টেন্সটি থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, এবং তারপরে অন্যান্য অংশ দিয়ে শেষ হয় সেন্টেন্সটি। তো আমরা তারপরে প্লিজ বা কাইন্ডলিটা এইখানে যখন আমরা প্যাসিভ করব, তখন প্লিজ বা কাইন্ডলি উঠিয়ে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, আর নেগেটিভ হলে তো নট টু, এটা তো বললাম। আর এরপরে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেই প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে, সেই অংশটা পুরোপুরি হুবহুব অক্ষত অবস্থায় আমরা রাখবো। কারণ এখানে দেখো, এখানে যে টু ব্যবহার হয়েছে, টু ব্যবহার হওয়ার পরে ভার্বের তো আর কোনো কিছু পরিবর্তন হবে না। আমাদের কিন্তু মোটামুটি ইউ আর রিকোয়েস্টেড টু, এইখানে কিন্তু আমাদের কিছুটা প্যাসিভের কাজ, এখানে আমাদের মূল প্যাসিভের কাজ আসলে হয়ে গিয়েছে। তাহলে দেখো এখানে প্লিজ লেট হিম গো, হ্যাঁ, এখানে প্লিজের পর লেট দিয়েও থাকতে পারে। আচ্ছা, আমি বললাম যে মূল ভার্ব, হ্যাঁ, প্লিজ গিভ হিম এ বুক, এরকমও থাকতে পারে। তো যেরকমই থাকুক, মানে আসলে তারপরে প্লিজের পরের অংশটি আমি তখন হয়তো বলেছি যে প্লিজের পর মূল ভার্ব দিয়ে থাকে, হয়তো মূল ভার্ব দিয়েও থাকতে পারে, এখানে আমরা লেট দিয়েও থাকতে পারে। আচ্ছা, প্লিজ লেট হিম গো, এই উদাহরণটি আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এইখানে এই যে প্লিজটা যে আছে, প্লিজটাকে উঠিয়ে দিয়ে এখানে আমাকে ইউ আর রিকোয়েস্টেড টু, এটা আমরা ইউজ করলাম। এরপরে আমরা বললাম যে বাকি অংশটা আমাদের পুরোপুরি ঠিক থাকবে। দেখো, লেট থাকার পরেও আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়নি, লেট হিম গো, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু লেট হিম গো। আচ্ছা, দেখো এখানে আমি একটি নেগেটিভ সেন্টেন্স দিয়ে এখানে করে রেখেছি, কাইন্ডলি দিয়েছি, এখানে প্লিজও থাকতে পারে, প্লিজ ডোন্ট স্মোক বা কাইন্ডলি ডোন্ট স্মোক, যে কোনো একটি থাকতে পারে। এই জায়গাও প্লিজ লেট হিম গো বা কাইন্ডলি লেট হিম গো, এখানেও যে কোনো একটা প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটা ইউজ হতে পারে। তো কাইন্ডলি ডোন্ট স্মোক, এটা এই নেগেটিভ সেন্টেন্সটিকে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতেছি, দেখো ইউ আর রিকোয়েস্টেড নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক, এখানে আমাদের নেগেটিভ হওয়ার কারণে আমাদের এখানে নট টু আমরা ইউজ করলাম। এরপর আমাদের যে ভার্বটা যেটা আছে স্মোক, এখানে আমাদের স্মোকটি মূল ভার্বটি ওখানে
তাই থাকলো, যেহেতু পরে আর কোনো কিছু নেই, আমাদের আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয়নি। এই হলো কথা। যদি প্লিজ বা কাইন্ডলির পরে যদি মূল ভার্ব থাকে, সরাসরি মূল ভার্ব থাকে, তাহলে সেইভাবেই করতে হবে। অর্থাৎ যদি এরকম থাকে, প্লিজ গিভ হিম এ বুক, যেটা আমি বললাম, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম এ বুক, এভাবে করে আমাদেরকে প্লিজ বা কাইন্ডলির যে ব্যবহারগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে খুব সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা এটা করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি কাভার করার আমরা চেষ্টা করেছি। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের পুরোটাই আজকে একটা ক্লাসেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পুরোটাই আমরা কাভার করার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে তোমরা তারপরেও বাসায় তোমাদের যে গ্রামার বইটি আছে সেখান থেকে তোমরা এক্সারসাইজগুলো বের করবে। এক্সারসাইজগুলো বের করে আমাদের যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো দিয়ে তোমরা দেখবে এবং এগুলোর সাথে মিলিয়ে তোমরা বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমরা অনুশীলন করবে। এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিসের আসলে বিকল্প কিছু নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমার